আমি মেজর সাক্ষী। আজ তোমাদের এখানে সবথেকে বড় টেস্ট হবে। আর ইউ রেডি ক্যাডেটস? ওখানে বিক্রম খাবারের ট্রে নিয়ে টেবিলে খাবার দিচ্ছিল, আর এটা দেখে সাক্ষীর রক্ত গরম হয়ে গেল। এই তুমি এদিকে এসো। ইয়েস ম্যাম। তুমি প্র্যাকটিসের সময়ে রান্না করে সবাইকে সার্ভ করছো? এখানে তুমি রাঁধুনি হতে এসেছো? ম্যাডাম, এখানকার সব থেকে ইনডিসিপ্লিনড আর ওয়ার্থলেস ক্যাডেট। প্র্যাকটিসের নাম শুনলেই ভয় পেয়ে যায়। শুধু কিচেনে বসে রুটি বানাতে পারে ও। লজ্জা পাওয়া উচিত তোমার। জানো সবাই কত স্বপ্ন দেখে এখানে পৌঁছানোর জন্য, আর তুমি টাইম পাস করছো। ম্যাডাম, ও ওখানে সুপারিশ নিয়ে এসেছে, তাই একে আর কিছু বলাও যায় না। তোমাকে কি স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে? যাও ট্রেনিং গ্রাউন্ডে দাঁড়িয়ে পড়ো প্র্যাকটিসের জন্য, যাও। গো। তখন বিক্রমও গ্রাউন্ডে গিয়ে সমস্ত ক্যাডেটসদের সঙ্গে দাঁড়িয়ে পড়ল। এইসব দেখে ওখানে উপস্থিত সবাই বিক্রমকে নিয়ে হাসাহাসি করছিল। ক্যাডেটস, আজ তোমাদের সবথেকে বড় টেস্ট নেওয়া হবে। অনেক বছর ধরে এই টেস্ট কেউ পাশ করতে পারেনি। অনেক আশা নিয়ে এসেছি আমি এই ব্যাচে। যে আজকের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে সেই স্পেশাল কমান্ডার হওয়ার সুযোগ পাবে। তোমরা সবাই কি ওই কাঠের বোর্ডটা দেখতে পাচ্ছ? ওর ঠিক মাঝখানে একটা ব্ল্যাক কালারের ডট আছে। ঠিক সেখানেই লক্ষ্যভেদ করতে হবে তোমাদের। যে লক্ষ্যভেদ করতে পারবে সে টেস্ট পাশ করবে। ম্যাম, আমি করব লক্ষ্যভেদ। আমি এখানে সবার থেকে বেস্ট, আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে এই টাস্ক আমি জিতবো। সেটা লক্ষ্যভেদ করতে পারলেই বুঝতে পারবো। একথা শুনে ধীরাজ বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ল। ওর সম্পূর্ণ বিশ্বাস ছিল স্পেশাল কমান্ডার তো ওই হবে। ধীরাজ এগিয়ে এসে নিশানা লাগালো, কিন্তু ওর গুলি রেড ডট তো দূরের কথা, ওই কাঠের বোর্ডে পর্যন্ত লাগলো না। অনেক আশা করেছিলাম তোমাদের কাছ থেকে, কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও কেউ টেস্ট পাশ করলো না। যাও তোমরা নিজের পজিশনে গিয়ে দাঁড়িয়ে পড়ো। এখানে সবাই বুঝতে পেরে গেছিল যে এটা কারোর জন্যই সহজ হবে না। এনিওয়ান এলস? ম্যাম স্যার, আমি কি একবার ট্রাই করতে পারি উইথ ইওর পারমিশন? এগিয়ে এখানে ছুরি চামচ চালানোর কথা হচ্ছে না। তুই গিয়ে সবজি কাট। ধীরাজ যখন বিক্রমকে এই কথা বলল, তখন সবাই মুখ টিপে হাসতে লাগলো। শান্ত হও সবাই। তুমি একবার ট্রাই করে দেখতে পারো। ম্যাডাম, ও শুধু টাইম পাস করছে। ও কোনোদিন হাতে বন্দুক তোলেনি। নিশানা লাগানো তো অনেক দূরের কথা। দেখুন, ও তো এই ব্যাচেরই একজন। আমি জানি ও কিছুই করতে পারবে না, কিন্তু ওকে সুযোগ দেওয়াটা আমার কর্তব্য। থ্যাংক ইউ ম্যাম। কিন্তু যখন বিক্রম নিশানা লাগিয়ে দিল, সবাই যেন ওখানে অবাক হয়ে গেল। ধীরাজের মুখ সেই যে হাঁ হলো, সে আর বন্ধ হলো না, কারণ বিক্রমের নিশানা সোজা ওই কালো ডটে গিয়ে লেগেছিল। আর এটা দেখে মেজর সাক্ষী আর কমান্ডারও খুব অবাক হয়ে গেছিলেন। একটা রাধুনি এরকম কি করে করতে পারে? তুমি আজ পর্যন্ত বন্দুকই হাতে তোলনি, তাই না? তাও এত সঠিক নিশানা কি করে লাগাতে পারো তুমি? সত্যি বলো, তুমি কে? কি লুকোচ্ছ তুমি? টেল মি। আর্মি হেডকোয়ার্টার্সে ফৌজের বড় বড় অফিসাররাও আতঙ্কবাদীদের দ্বারা পাঠানো বাচ্চাদের ওই ভিডিও ক্লিপটা দেখছিলেন বসে। 1 ঘন্টা সময় আছে, শুধু 1 ঘন্টা সময় আছে। যদি ওই 1 ঘন্টার মধ্যে আমার সঙ্গীরা ওদেরকে নিয়ে যাওয়ার জন্য একটা হেলিকপ্টার আর 1000 কোটি টাকা। আসলে আতঙ্কবাদীরা আর্মি স্কুলের বাচ্চাদের ওই ভ্যানটা কিডন্যাপ করে নিয়েছিল, যাতে বড় বড় অফিসারদের সন্তানেরা ছিল। জেনারেল বক্সির নাতনিও ওই বাসে উপস্থিত ছিল। তাই ওই বাসের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য ইন্ডিয়ার সব থেকে বেস্ট ইউনিট থেকে কমান্ডোদের ডেকে পাঠালেন। করিশ্মা, এই অপারেশনের চার্জ আমি তোমাকে দিচ্ছি। ইয়েস স্যার। ধীরাজ, বিক্রমও তো একজন সৈনিক, তাই না? তাহলে এই নাও পিস্তল, নিন, নিজের জওয়ানকে বলুন এটা চালিয়ে দেখাতে। ধীরাজ নিজের পিস্তল বিক্রমের সামনে রাখার সঙ্গে সঙ্গে লজ্জায় ওর মাথা নিচু হয়ে গেল, কারণ ও পিস্তল চালাতে জানতই না।
এর কারণ হলো ধীরাজ পিস্তল চালানোর ট্রেনিং ওকে করতেই দেয়নি। আপনি তো দেখেই নিলেন লড়াই করার যোগ্যতা ওর নেই। আর যদি এখনো আপনি ওকে নিয়ে যেতে বলেন তাহলে জিনিসপত্র আর লাশ তোলার জন্য ওকে নিয়ে যাওয়া যেতে পারে। আর তারপর বেস্ট কমান্ডারদের টিমে হেল্পার হিসেবে বিক্রমকে নিয়ে নেওয়া হলো। সমস্ত স্নাইপার কমান্ডোরা যখন উগ্রপন্থীদের গান পয়েন্টে নিয়ে নিয়েছিল, তখন লেফটেন্যান্ট ধীরাজ চিৎকার করে বলল, তোমার খেলা শেষ হয়েছে ফিরোজ। তোমরা সবাই আমাদের স্নাইপারের লক্ষ্যে আছো। যদি একটু নড়ার চেষ্টা করো তাহলে তোমাদের কারোর মাথা খুঁজে পাওয়া যাবে না। বাঁচতে হলে সারেন্ডার করো। এই ওখানে দাঁড়াও, আমি এই রাস্তাতে বোম লাগিয়ে রেখেছি। আর এই বাসেও যদি কেউ এক পাও সামনে এগিয়েছে না, এটা টিপবো, ব্লাস্ট হয়ে যাবে। পেছনে যাও। এটা শোনার পরেই ধীরাজ আর বাকি কমান্ডোদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ইয়েস স্যার, আই এম অন ইট। হ্যাঁ স্যার। শো মি। স্যার, ড্রোন থেকে দেখতে পাচ্ছি যে 3 থেকে 4 জন আতঙ্কবাদী আছে। করিশ্মা, দেশের টপ আর্মি অফিসারদের বাচ্চাদের প্রাণ সংশয়ে আছে। তুমি একটা কাজ করো, ওই আর্দালিকে পাঠাও নেগোসিয়েশনের জন্য। অলরাইট স্যার, অন ইট। শোনো, তুমি সুযোগ চেয়েছিলে না? পেয়ে গেছো সুযোগ। ভিতরে যাও আর সবটা জেনে এসো ওখানে কি হচ্ছে। ইটস ইয়োর টাইম। ইয়েস ম্যাম। ফিরোজ, তোমাদের চাহিদা নিয়ে কথা বলতে আমাদের এক জওয়ান তোমাদের কাছে যাচ্ছে। আর ওই ভয়ঙ্কর আতঙ্কবাদী ফিরোজ যখন বিক্রমের মুখখানা দেখতে পেল, তখন ওর পা কেঁপে উঠল। তাহলে কি মনে হয় আপনাদের, এত বড় একজন আতঙ্কবাদী কেন একজন সাধারণ রাঁধুনের সামনে হাত জোড় করে বসলো? এত ভয়ঙ্কর আতঙ্কবাদী কেন হাত জোড় করে এক রাঁধুনির সামনে নিজের জীবনের ভিক্ষা চাইল? ওই আতঙ্কবাদী কিছু ভুল করছে নাকি কিছু লুকোচ্ছে ওই রাঁধুনি বিক্রম? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কি লুকোচ্ছে ও? পরবর্তী কাহিনী জানার জন্য দেখুন পরের এপিসোড শুধু পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে। আর কমান্ডার বিক্রম চৌহানের সমস্ত এপিসোড শোনার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।